হেড ইনজুরি মানে আমরা বুঝি আমাদের মাথাটা, যেটা হেড বলে আর কি, সেটা যখন ইনজিওর্ড হয়। তো মাথায় যে যে স্ট্রাকচার আছে, প্রথমত স্কিন আছে, এটা স্কিন ইনজুরি হতে পারে। স্কিনের নিচুই স্কাল আছে, মানে বোনটা, ওটা ইনজুরি হতে পারে। বোনের নিচে আমাদের ব্রেনে কিছু কভারিং থাকে যেটাকে বলে ডুরা ম্যাটার, সেটা ইনজুরি হতে পারে। এবং তার একদম নিচে থাকে ব্রেন, ব্রেন ইনজুরি হতে পারে। তো হেড ইনজুরি মানে এই প্রত্যেকটা, যদি স্কিন ইনজুরি হয়, যদি স্কাল ইনজুরি হয়, যদি ডুরা ইনজুরি হয়, যদি ব্রেন ইনজুরি হয়, প্রত্যেকটা জিনিসকে একসাথে মিলে বলে হেড ইনজুরি। বাট যখন মানুষের এটা হয় তখন সবার তো সবকিছু ইনজুরি হয় না, ডিপেন্ডিং অন দা সিচুয়েশন। কারোর হয়তো স্কিনটা ইনজুরি হলো, কারোর হয়তো ব্রেনটা ইনজুরি হলো। এই পুরো আসপেক্টটা হচ্ছে হেড ইনজুরি বলা হয় ইন এ গ্রস টার্ম। গ্রস টার্ম হেড ইনজুরি বলা হয়। টাইপ যদি আমরা ধরতে থাকি তাহলে, যদি স্ক্যাল্প ইনজুরি হয় মানে স্কিন, সেটাতে স্ক্যাল্পের মাইনর ইনজুরিজ হতে পারে, মেজর স্ক্যাল্প ইনজুরি হতে পারে, স্ক্যাল্প অ্যাভালশন হতে পারে, মানে হয়তো স্ক্যাল্পটা ইনজুরি হলো, একদম স্ক্যাল্পটা নেই, স্ক্যাল্পটা হয়তো অ্যাক্সিডেন্ট হলো যখন স্ক্যাল্পটা লস হয়ে গেল, শুধু স্কালটা দেখা যাচ্ছে, বোনটা। আবার বোনই ইনজুরি হতে পারে। তো স্ক্যাল্প ইনজুরির এতগুলো মাইনর এন্ড মেজর। স্কাল ইনজুরি অলসো মেবি মাইনর মেজর, ছোট্ট একটা ফ্র্যাকচার হলো। আবার মেজর ইনজুরি হলো, স্কাল এত মেজর যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ওটাকে বলে ডিপ্রেসড ফ্র্যাকচার। এবং এটা দু ধরনের হতে পারে, হয়তো চামড়াও ইনজুরি হলো, আবার বোনও ইনজুরি হলো, দুটোকে বলে ওপেন ডিপ্রেসড ফ্র্যাকচার। তো এই দুটো টাইপের স্কাল স্কাল ইনজুরি হতে পারে, মানে বোন ইনজুরি। এরপর চলে এলো ডুরা। ডুরা ইনজুরি যদি হয় তাহলে মাথার ভেতর দিয়ে, স্কিন দিয়ে মাথার জল বেরোতে থাকে, সিএসএফ লিক হতে থাকে, সেটা ডুরাল ইনজুরি হলো। এবং লাস্টে যেটা মোস্ট মেজর ইনজুরি, সেটা হলো ব্রেন ইনজুরি। ব্রেন ইনজুরির বিভিন্ন টাইপ হতে পারে। ব্রেন ইনজুরিকে আমরা নর্মালি বলে থাকি ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি। খুব মাইনর যদি হয় তাহলে পেশেন্টের জ্ঞান থাকে, হয়তো একটু মাথা ব্যথা, একটু মাথা ঘোরা, এই সমস্ত থাকে। মেজর যদি হয় বা মিডিয়াম, মাইনর মডারেট ইনজুরি বলা হয়, তখন পেশেন্টের কোমা স্কোরটা একটু কমে যায়। পেশেন্ট কমপ্লিটলি কোমাটোজ না হলেও হয়তো আনকনসাস, ঠিক মতো কমিউনিকেট করতে পারছে না, কথা বলছে না, খাচ্ছে না, এই ধরনের একটা সেমি কোমাটোজ অবস্থায়, মানে আধা সচেতনতা আছে, আধা সচেতনতা নেই, এটা হচ্ছে মডারেট ব্রেন ইনজুরি। আর সিভিয়ার ব্রেন ইনজুরি যেগুলো, সেগুলো হচ্ছে খুব ডিপলি কোমাটোজ অবস্থায় থাকে, পেশেন্টের কোনো রেসপন্সই নেই, শ্বাসও নিচ্ছে না, খুব ডিপ কোমাটো স্টেটে আছে, এবং কোমা স্কোর অত্যন্ত নিচে। 3 থেকে 15 হলো কোমা স্কোর নর্মাল, ওকে বলে গ্লাসগো কোমা স্কেল। তার মধ্যে 3 হলো সব থেকে নিচে, 3 মানে খুবই খারাপ। তো 3 থেকে 8-এর মধ্যে যদি হয় তাহলে হচ্ছে মেজর সিভিয়ার ব্রেন ইনজুরি। যদি 8 থেকে 11 হয় তাহলে হচ্ছে মডারেট ব্রেন ইনজুরি। যদি 11-র উপরে হয় তাহলে মাইনর ব্রেন ইনজুরি। এইভাবে আমরা ব্রেন ইনজুরিকে টাইপ করে থাকি, যে কোন টাইপের ইনজুরি হয়েছে। তো কজেস অফ হেড ইনজুরির মধ্যে আমরা বিভিন্ন কারণে হেড ইনজুরি হতে পারে। এক তো মোস্ট কমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেটা আমরা মোস্ট কমনলি দেখে থাকি, সেটা হলো বাইক অ্যাক্সিডেন্ট। বাইক অ্যাক্সিডেন্টটা এতই কমন যে হসপিটালে দিনে যদি 10টা হেড ইনজুরি ভর্তি হয় তার মধ্যে 8টাই হলো বাইক অ্যাক্সিডেন্ট। এছাড়া আদার মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট হতে পারে, যেমন বাস উল্টে গেল, বাস ধাক্কা মেরে দিল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কোনো গাড়ি এসে ধাক্কা মেরে দিল, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট গ্রুপে চলে গেল। এছাড়া হতে পারে কি, অ্যাসল্ট, কেউ হয়তো কাউকে মারধর করলো, কেউ কাউকে মারধর করলো, লাঠি দিয়ে মারলো, কোনো লোহার রড দিয়ে মারতে পারে, অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে মারতে পারে, পেনিট্রেটিং ইনজুরি হতে পারে, কোনো একটা এমন জিনিস দিয়ে, ছুরির মতো জিনিস দিয়ে মারলো যেটা ঢুকে গেল মাথার মধ্যে, ব্রেনের মধ্যে। তো এই ধরনের অ্যাসল্ট হতে পারে। আর একটা হতে পারে ফল, কি ছাদ থেকে হয়তো পড়ে গেল, কি পাহাড় থেকে পড়ে গেল, কি গাছ থেকে পড়ে গেল, ফল ফ্রম দ্য হাইট, উপর থেকে পড়ে গেল, পড়ে গিয়ে ইনজুরি হলো। কিছু হতে পারে হাউস হোল্ড ফল। একটা বয়স্ক মানুষ বাড়িতে শুয়েছিল, উনি বাথরুমে যেতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেলেন,
এইভাবেও হেড ইঞ্জুরি হতে পারে। তো এইগুলো হচ্ছে দ্য টাইপ অফ হেড ইঞ্জুরি বা কজেস অফ হেড ইঞ্জুরি, এই কারণে হেড ইঞ্জুরিটা হতে পারে। হেড ইঞ্জুরি হলে আমাদের কি কি উপসর্গ হতে পারে? 1 নম্বর উপসর্গ তো মোস্ট কমন যেটা হতে পারে হেডেক, মাথার যন্ত্রণা। মাথার যন্ত্রণা হতে পারে, তার সাথে সাথে বমি হতে পারে, বমি বারবার বমি হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের হতে পারে মাথার যন্ত্রণা বমি সব থেকে বেশি। আর একটা হচ্ছে কনসাসনেস লেভেল, আমরা যে জ্ঞানে আছি, যার হেড ইঞ্জুরি হয় খুব সিভিয়ার ব্রেন ইঞ্জুরি হলো, সে আস্তে আস্তে কনসাসনেস লেভেলটা তার চলে যাবে, আস্তে আস্তে সে ঝিমিয়ে পড়বে, কথা বলা বন্ধ করে দেবে, এবং আস্তে আস্তে সমস্ত সচেতনতা তার চলে যাবে। এটাকে বলা হয় পেশেন্ট আস্তে আস্তে কোমার দিকে এগিয়ে যাচ্ছে, সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছে, আনকনসাস হয়ে যাচ্ছে। এইটা হলো হেড ইঞ্জুরির দ্য মোস্ট ডেঞ্জারাস সিমটমস, আস্তে আস্তে আনকনসাস হয়ে যাচ্ছে। এছাড়া যেটা হতে পারে, খিঁচুনি হতে পারে, যেটাকে বলে কনভালশন, খিঁচুনি হতে পারে। আর স্কিন যদি ইনজুরি হয় তো চামড়া থেকে রক্তপাত হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, চোখে ইনজুরি হতে পারে, কান দিয়ে রক্ত বেরোতে পারে। আহ এইগুলো হচ্ছে হেড ইনজুরির উপসর্গ বা সিমটমস। আনসার ইজ ইয়েস, ব্রেন ড্যামেজ হতে পারে। যদি একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তার মধ্যে একটা ইট বা খোয়া আমাদের চামড়াটাকে ইনজুরি হয়ে, স্কালটাকে ইনজুরি হয়ে ব্রেনের মধ্যে ঢুকে গেল, ব্রেনটা থেতলে গেল, অথবা যে স্কাল ফেটে গেল তার মধ্য দিয়ে ব্রেন ম্যাটারটা বাইরে বেরিয়ে এলো, রাস্তায় ছড়িয়ে পড়লো, এরকম আমরা দেখে থাকি। তো এই কেসগুলো হচ্ছে ব্রেন ড্যামেজ, অথবা ব্রেনে এমন ভাবে রক্তক্ষরণ হলো বা ব্রেনটা থেতলে গেল যে ব্রেনটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেল। এই সমস্ত ক্ষেত্রে পেশেন্ট বেঁচে গেলেও নানা রকম উপসর্গ তার থেকে যায়, যেমন তার লাইফ টাইম রিস্ক অফ এপিলেপসি থেকে যায়, খিঁচুনি হওয়ার রিস্কটা সারা জীবনের জন্যই থেকে যায়। পেশেন্টের ফাংশন লুজ করতে পারে, কোনো ফাংশন, যে আমাদের ব্রেনের বিভিন্ন এরিয়া বিভিন্ন ফাংশনকে কন্ট্রোল করে। যেমন আমরা কথা বলছি, একটা এরিয়া কন্ট্রোল করছে, আমরা যে হাত পা নাড়ছি সেটা আরেকটা এরিয়া কন্ট্রোল করছে। তো অ্যাক্সিডেন্ট হওয়া বা কোনো হেড ইঞ্জুরি হওয়ার জন্য সেই এরিয়াটা যদি ড্যামেজ হয় তাহলে সেই ফাংশনটা চলে যাবে, এবং পার্মানেন্টলি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে পার্মানেন্টলি সেই ফাংশনটা চলে যাবে, প্যারালাইজড হয়ে গেল হয়তো সেই। এমন একটা আমাদের মোটর এরিয়া বলে, যেটা দিয়ে আমাদের হাত পা এই মুভমেন্ট গুলো কন্ট্রোলড হয়, সেই এরিয়া যদি ড্যামেজ হয়ে যায় তাহলে পেশেন্ট পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে যাবে বা পার্মানেন্টলি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলবে। তো হয়তো এমন একটা জায়গায় ড্যামেজ হলো যেটা আমরা চোখে দেখি, আমাদের মাথার পেছন দিকে অক্সিপিটাল এরিয়া বলে একটা এরিয়া আছে, সেই জায়গাটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের চোখের যে ভিশন, আমাদের যে দৃষ্টিশক্তি, আমরা পার্মানেন্টলি হারিয়ে ফেলবো। আমাদের শ্রবণ শক্তি, আমাদের কানের নার্ভটা যদি ড্যামেজ হয়ে যায়, আমাদের ফেসের নার্ভটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে আমাদের ফেসের প্যারালিসিস পার্মানেন্টলি হয়ে যাবে। তো এই যে ড্যামেজ, ড্যামেজ জিনিসটা যে হচ্ছে, এটা পার্মানেন্ট কি টেম্পোরারি, সেটা প্রথম যখন পেশেন্টের অ্যাক্সিডেন্ট হলো আমরা তাকে 6 সপ্তাহ অবজার্ভ করে থাকি, তার নার্ভ রিজেনারেশনের জন্য যা যা প্রয়োজন সবই দেয়া হয়, বাট তারপরেও যদি নার্ভ রিজেনারেট না করে তাহলে ধরে নিতে হবে ওটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে। কোমা স্কোর যার যত কম, তার হেড ইনজুরি বা ব্রেন ইনজুরি তত সিরিয়াস। কোমা স্কোর 3 থেকে 15-র মধ্যে হতে পারে। আমি আগে বলছিলাম যার 15 আছে তার মানে তার হেড ইনজুরি অতটা সিভিয়ার নয়, তার ফ্র্যাকচার হতে পারে স্কালে, তার স্কিনটা ফেটে যেতে পারে, কিন্তু ব্রেন ইনজুরির দিক থেকে সে অনেক ভালো অবস্থায় আছে। কিন্তু কোমা স্কোর যদি 3 হয়, 4 হয়, 5 হয় বা 8-এর নিচে হয়, তার মানে ভেরি সিরিয়াস, ভেরি সিভিয়ার হেড ইনজুরি। তো এই থেকে আমরা সিভিয়ারিটি অফ হেড ইনজুরিটাকে বুঝতে পারি যে কত সিভিয়ার হেড ইনজুরি, কোমা স্কোর দিয়ে। কোমা স্কোর হচ্ছে ক্রাইটেরিয়া যা দিয়ে আমরা সিভিয়ারিটি অফ ব্রেন ইনজুরিটাকে অ্যাসেস করতে পারি। হেড ইনজুরির জন্য যে টেস্ট ইউজ করা হয়, ফার্স্ট যেটা আমরা ইউজ করি সেটা হলো সিটি স্ক্যান, সিটি স্ক্যান অফ ব্রেন অ্যান্ড স্কাল।
সিটি স্ক্যান অফ ব্রেন অ্যান্ড স্কাল এটা করলে আমরা বুঝতে পারি যে ব্রেনের মধ্যে কোনো হ্যামারেজ হয়েছে কিনা, কোনো ব্রেনে ড্যামেজ হয়েছে কিনা, ব্রেনের মধ্যে কোনো ফরেন বডি ঢুকে গেছে কিনা, স্কাল কোনো ফ্র্যাকচার আছে কিনা, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি সিটি স্ক্যান দিয়ে। এবং এই সিটি স্ক্যানের থেকেও আরো অ্যাডভান্সড ইনভেস্টিগেশন হলো এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো আরো মাইনিউট হইতে বুঝতে পারি, আরো বেশি ভাবে। সিটি স্ক্যানের সমস্ত নার্ভ দেখা যায় না, গ্রসলি দেখা যায়, কিন্তু এমআরআই করলে নার্ভ টু নার্ভ, পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট আমরা ডায়াগনোসিস করতে পারি যে কোন নার্ভটা এক্স্যাক্টলি ড্যামেজ হয়েছে এবং কতটা ড্যামেজ হয়েছে, এবং এটা রিভার্সিবিলিটি কতটা। এটা কোনো ফাংশন যদি পেশেন্টের লস্ট হয়ে গেছে, লুজ করেছে, যেমন কথা বলার ক্ষমতা চলে গেছে, সেটা ফেরার সম্ভাবনা কতটা। এটা যদি শুধুমাত্র ব্রেনে যে সোয়েলিং, ব্রেন সোয়েলিং মানে কোনো জায়গায় যদি আমাদের কেটে যায়, বডিতে একটা ফুলে যায় জায়গাটা, তেমনি ব্রেনেও যদি কোনো ফোলা জায়গা আছে, তার মানে ড্যামেজ কিছু হয়নি, ওটা পার্মানেন্টলি কিছু ড্যামেজ হয়নি, অথচ টেম্পোরারিলি ফুলে গেছে, ফাংশনটা টেম্পোরারিলি লস হয়েছে। ওটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে যখন ওর ব্রেনের ফোলাটা কমে যাবে, তখন পেশেন্টের ফাংশন গুলো উন্নতি হবে, ও নর্মাল হয়ে যাবে। কিন্তু এমআরআই তে যদি দেখা যায় কোনো নার্ভ পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে, তার মানে ওটা নর্মাল হওয়ার আর সম্ভাবনা নেই, ওটা উন্নতি হবে না, বাট আর্টিফিশিয়ালি রিহ্যাবিলিটেশন করতে করতে অনেক সময় পেশেন্টকে যতটা সম্ভব নর্মাল লাইফের দিকে নিয়ে যাওয়া যায়। তাহলে এই ইনভেস্টিগেশন, অনেক সময় আরো ইনভেস্টিগেশন লাগে, সেটাকে বলে অ্যাঞ্জিওগ্রাফি। অনেক সময় ব্রেনের ভেন, শিরা উপশিরাগুলো ফেটে যেতে পারে, আর্টারি ছেড়ে যেতে পারে, ভেন ছেড়ে যেতে পারে, এগুলো ভেনোগ্রাফি আর আর্টারিওগ্রাফি, অ্যাঞ্জিওগ্রাফি বলা হয়। এই অ্যাঞ্জিওগ্রাফি এবং ভেনোগ্রাফি দিয়ে আমরা বুঝতে পারি যে ব্রেনের মধ্যে কোনো ভেন বা আর্টারি এগুলো ড্যামেজ হয়েছে কিনা, এবং সেগুলো যদি ড্যামেজ হয় তাহলে তৎক্ষণাৎ খুব ফাস্ট অ্যাকশন নিতে হয়, না হলে পেশেন্টকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা যায় না, কারণ ওর অনগোয়িং হ্যামারেজ চলতেই থাকে, রক্তক্ষরণ হতে হতে পেশেন্ট মারা যায়। সুতরাং খুব ডেঞ্জারাস কন্ডিশন। যদি অ্যাঞ্জিওগ্রাফি বা ভেনোগ্রাফি, ভেন বা আর্টারি যদি ছেড়ে যায়, খুব তাড়াতাড়ি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তাকে ম্যানেজ করতে হবে, না হলে পেশেন্টকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা সম্ভব হবে। হেড ইনজুরি বা যে কোনো ব্রেনের কন্ডিশনে বলা হয় টাইম ইজ দ্য ব্রেন। এখানে সময় খুব ইম্পর্টেন্ট। সময়, হেড ইনজুরি হওয়ার সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে হবে, তার ভাইটাল প্যারামিটার গুলো, তার শ্বাস ঠিক মতো চলছে কিনা সেটা দেখতে হবে, তার অক্সিজেন স্যাচুরেশন, পালস, ব্লাড প্রেশার এগুলো দেখতে হবে। যদি ঠিক না থাকে পেশেন্টকে তৎক্ষণাৎ ভেন্টিলেশনে দিয়ে বডির মধ্যে যে অক্সিজেন স্যাচুরেশন, কার্বন ডাই অক্সাইড লেভেল, তার অ্যাসিড এবং বেস এগুলোকে ঠিক করতে হবে, তার সুগার লেভেল, সুগারটা ঠিক করতে হবে, তার যদি রক্তক্ষরণ হয়ে গিয়ে থাকে তাকে রক্ত দিতে হবে। এরকম ভাবে পেশেন্টকে প্রথমে রিসাসিটেট করতে হবে, আগে স্টেবল করতে হবে, তারপর তার বিভিন্ন স্ক্যান করে দেখতে হবে বডি, ব্রেনের মধ্যে পার্টিকুলারলি সিটি স্ক্যান, যে কোনো হ্যামারেজ হচ্ছে কিনা, অনগোয়িং হ্যামারেজ হচ্ছে কিনা। যদি রক্তক্ষরণ চলতেই থাকে তৎক্ষণাৎ তাকে ওটিতে নিয়ে গিয়ে সেই রক্তক্ষরণ বন্ধ করতে হবে, এবং ব্রেনের ওপরে যদি কোনো প্রেশার থেকে থাকে তাহলে তার কালটাকে ওপেন করে সেই ব্রেনের ওপর থেকে প্রেশারটা সরিয়ে দিতে হবে। যদি ব্রেনের প্রেশার মাপার প্রয়োজন হয়, আইসিপি মনিটরিং বলে, ইন্ট্রাক্রিনিয়াল প্রেশার মনিটরিং করতে হবে, এবং যদি ব্রেনের অপারেশন লাগে তাহলে তৎক্ষণাৎ তাকে অপারেশন করতে হবে। এবং সাইড বাই সাইড দেখতে হবে শুধু ব্রেন ছাড়া অন্য কোনো অর্গান ইনজুরি হয়েছে কিনা। অন্য কোনো অর্গান ইনজুরি হয়ে যদি রক্তক্ষরণ হতে পারে তাহলে ব্রেন সেকেন্ডারিলি অ্যাফেক্টেড হতে পারে, হয়তো পেটে ইনজুরি হয়েছে, লিভার, স্প্লিন এগুলো থেকে রক্তক্ষরণ হচ্ছে, এবং রক্তক্ষরণ হতে হতে ব্রেনে যেহেতু ব্লাড পৌঁছতে পারছে না, তাই ব্রেনটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। সুতরাং শুধু ব্রেনের ইনজুরি, তো ব্রেন ইনজুরি কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে শুধু যে ব্রেনটা ইনজুরি হবে তা তো নয়, তার স্পাইনাল ইনজুরি থাকতে পারে, অন্য কোনো নার্ভ ইনজুরি হতে পারে, কোনো পেটে ইনজুরি থাকতে পারে, চেস্টে ইনজুরি থাকতে পারে, কোনো ফ্র্যাকচার হতে পারে। সেই জিনিসগুলো আছে কিনা সাইড বাই সাইড সেগুলো দেখতে হবে, এবং সাইমালটেনিয়াসলি সেগুলো ম্যানেজ করতে হবে। তা না হলে রক্তক্ষরণ হতে হতে ব্রেনটা সেকেন্ডারিলি অ্যাফেক্টেড হবে। সুতরাং ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি ইনিশিয়েট করতে হবে, এবং যা করার খুব তাড়াতাড়ি করে পেশেন্টকে সেটেল করতে হবে। এবং ব্রেনে যদি সাফিসিয়েন্ট ড্যামেজ হয়ে থাকে, ব্রেন যদি অলরেডি কোমায় চলে গেছে, তাহলে কোমা থেকে ফিরতে অনেক সময় পেশেন্টের 1.5 মাস 2 মাস সময় লেগে যায়। সুতরাং সেই সময়টা পেশেন্টকে সাপোর্ট দিয়ে রাখতে হবে, তাকে ভেন্টিলেশন দিতে হতে পারে 2-3 সপ্তাহের জন্য,
তাকে নলে খেতে হতে পারে, নলে শ্বাস নিতে হতে পারে, তার ইউরিন স্টুল সবই নল দিয়ে করতে হতে পারে। এই যে সাপোর্টিভ ট্রিটমেন্ট, ডেডিকেটেড নার্সিং কেয়ার, অন্য কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, কোনো ইনফেকশন হচ্ছে কিনা, এই হেড ইঞ্জুরি পেশেন্টরা কোমায় থাকলে ফ্রিকোয়েন্টলি ইনফেকশন হতে পারে, সেই সব হচ্ছে কিনা সেগুলোই ডেইলি চেকলিস্টের মধ্যে আমাদের পড়ে যায়। এটাই হলো হেড ইঞ্জুরির ম্যানেজমেন্ট। হেড ইঞ্জুরির পরে সিরিয়াস কমপ্লিকেশন কি আসতে পারে সেটা ডিপেন্ড করে যে ব্রেনের কতটা ড্যামেজ পার্মানেন্ট, কতটা টেম্পোরারি। যদি একটা ছোট্ট রক্তক্ষরণ হয়েছে তাহলে তার কোনো এফেক্ট ইউজুয়ালি ফিউচারে থাকবে না। কিন্তু যদি একটা বড় হ্যামারেজ হয়েছে এবং বড় ম্যাসিভ ব্রেন ড্যামেজ হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো যেভাবেই ইনজুরি হোক না কেন, তাহলে কিন্তু তার ডিসেবিলিটি থেকে যাবে। তাকে বাঁচিয়ে হয়তো দেওয়া যাবে কিন্তু ডিসেবিলিটি থেকে যাবে, হয়তো প্যারালাইজড হয়ে গেল, একটা সাইড প্যারালাইজড হয়ে গেল, সে হয়তো কথা বলার ক্ষমতা হারিয়ে ফেললো, সে হয়তো মেমোরি হারিয়ে ফেললো, তার স্মৃতিশক্তিটা হয়তো কমপ্লিটলি হারিয়ে গেল, সে আগের জিনিস কিছুই মনে রাখতে পারছে না, বাড়ির লোককে চিনতে পারছেন না। এবং এর যে পার্সোনালিটি যেটা, যে একটা মানুষ হয়তো খুব শান্ত প্রকৃতির ছিল, খুব শান্ত প্রকৃতির, কিন্তু ওর পার্সোনালিটিটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল, সে হয়তো খুব অ্যাগ্রেসিভ একটা মানুষে পরিণত হলো। বিশেষত আমাদের সামনের দিকে এখানে ফ্রন্টাল লোব বলে একটা জায়গা থাকে ব্রেনে, ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল লোব যদি ড্যামেজ হয় তাহলে পার্সোনালিটিটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই যে চেঞ্জেস গুলো, ব্রেনের কোন পার্ট ড্যামেজ হচ্ছে, সেই পার্টের ফাংশন কি ছিল, এইগুলোর উপরে ডিপেন্ড করে তার ভবিষ্যতে কি কি ডিসেবিলিটি থাকবে, কি কি প্রবলেম হবে সেগুলো নির্ভর করে। প্রিভেন্টিভ, যেটা আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেহেতু আমাদের মোস্ট কমন কজ অফ হেড ইনজুরি, সুতরাং কিভাবে আমরা অ্যাক্সিডেন্টটাকে প্রিভেন্ট করতে পারি সেটা দেখতে হবে। এক তো আমাদের যারা বাইক চালায় তাদের হেলমেট পরাটা খুব জরুরি, দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, স্পিড। বাইক যখন চলছে তখন স্পিডটাকে খুবই কন্ট্রোল করাটা উচিত, যখন স্পেশালি তারা খুব কমপ্লিকেটেড একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে জনবহুল এলাকা, অনেক বেশি বড় গাড়ি চলছে, যেমন বড় লরি, বড় ট্রাক, বড় বাস, সেই এরিয়ায় বাইকের স্পিডটা ভীষণভাবে কন্ট্রোল করে ভীষণ স্লোলি যাওয়া উচিত। আর একটা হচ্ছে বাইক সবসময় রাস্তার মাঝখান দিয়ে না গিয়ে একটা সাইড দিয়ে যাওয়া উচিত, বিকজ রাস্তার মাঝখানটা বড় গাড়িদের জন্য। বাইকটা যখন খুব শার্পেন্টাইনলি যাচ্ছে, খুব এদিক ওদিক করতে করতে আমাদের দেশে আমাদের রাস্তায় বাইক চলতে থাকে, কোনো একটা বড় গাড়ির যদি একটা সামান্য ধাক্কাও লেগে যায় তাহলে সেই বাইকটা যদি খুব স্পিড বেশি থাকে তাহলে এমন হাই ভেলোসিটি অ্যাক্সিডেন্ট হবে যে মেজর ব্রেন ড্যামেজ, মেজর নার্ভ ড্যামেজ, মেজর স্পাইনাল কর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং সেটা যদি হয়, অনেকে তো স্পটেই মারা যেতে পারে, এত হাই ভেলোসিটি ড্যামেজ হলে হসপিটাল অব্দি পৌঁছায় না অনেক সময়। ফর্চুনেটলি যদি হসপিটাল অব্দি পৌঁছায়, তার যদি পার্মানেন্ট কোনো ব্রেন ড্যামেজ হয়, স্পাইনাল কর্ড ড্যামেজ হয়, তাহলে লাইফ লং ডিসেবিলিটি নিয়ে তাকে জীবনটা কাটাতে হবে। সুতরাং এই জিনিসগুলো মনে হয় মেনে চলা ভালো, যে একটা সাইড দিয়ে বাইক চলতে হবে, হেলমেট পরতে হবে, স্পিড কন্ট্রোলে রাখতে হবে। এবং ড্রাইভার যারা অন্যান্য বড় গাড়ির ড্রাইভার, আমাদের বাস, আমাদের ট্রাক, আমাদের অন্য ছোট গাড়ির ড্রাইভার, সবাইকেই সচেতন হতে হবে যে তাদের স্পিড, তাদের একটা লেন ড্রাইভিং এর কনসেপ্ট আমাদের এখানে নেই। এটা খুব জরুরি যে এদিক ওদিক যে যেখান দিয়ে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে, তার অটো ঢোকাচ্ছে, তার বাইক ঢোকাচ্ছে, তার সাইকেল, ভ্যান, রিক্সা, ছাগল, গরু সব একই রাস্তা দিয়ে চলছে। সুতরাং এখানে কেয়ারফুল থাকা ছাড়া, এখানে একে অপরের প্রতি যে শ্রদ্ধাশীল থাকা এবং যে অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করার মধ্যে নিজে থেকে সচেতনতা যাতে গ্রো করে সেটা দেখি।